দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এবং আজ ১০০তম পর্ব। এই ১০০তম পর্বে এসে দর্শক আজ আমরা কথা বলতে চাই আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা নিয়ে। দর্শক আমরা এগিয়ে চলেছি। আমাদের পৃথিবী এগিয়ে চলেছে। সেই সাথে আমাদের চিকিৎসা ব্যবস্থাও কিন্তু আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে। এই আর্থ্রাইটিস রোগটি সম্পর্কে একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে রোগের আধুনিক চিকিৎসা আজ জেনে নিব দর্শক। আমাদের সাথে আজকের এই আয়োজনে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। তিনি এমবিবিএস, এফসিপিএস মেডিসিন, এমডি রিউমাটোলজি, EULAR সার্টিফাইড কোর্স ইন রিউমাটোলজি, সুইজারল্যান্ড, মেম্বার, আমেরিকান কলেজ, মেডিসিন অ্যান্ড আর্থ্রাইটিস স্পেশালিস্ট, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। স্যার আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাই আমাদের আয়োজনে। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুষ্ঠানে উপস্থাপনার জন্য। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। স্যার ব্যস্ততার মাঝেও আমাদের জন্য স্যার সময় বের করেছেন। আমাদের দর্শকদের সাথে যুক্ত হয়েছেন স্যার। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের দর্শকদের পক্ষ থেকে, ডেল্টা ফার্মার পক্ষ থেকে এবং বাংলাদেশ রুমাটোলজি সোসাইটির পক্ষ থেকে এবং সর্বোপরি রাজ টিভি পরিবারের পক্ষ থেকে। দর্শক আমি একটু জানাতে চাই আমাদের লাইভ চলাকালীন সময় আর্থ্রাইটিস সংক্রান্ত যেকোনো প্রশ্ন কিংবা আর্থ্রাইটিস এর চিকিৎসা যারা নিচ্ছেন, তারা যদি আধুনিক চিকিৎসা অপশন গুলো সম্পর্কে জেনে নিতে চান, কোনো প্রশ্ন থাকে, আমাদের কমেন্ট সেকশনে প্রশ্নগুলো করতে পারেন। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক আপনাদের সমাধান দিবেন আশা করছি। আমাদের এই আয়োজনটি নিয়মিত আয়োজিত হচ্ছে বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি দ্বারা। আমাদের সায়েন্টিফিক পার্টনার ডেল্টা ফার্মা লিমিটেড এবং পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিট। দর্শক আর দেরি না করে আমাদের লাইভটি বেশি, বেশি করে শেয়ার করে দিন এবং সেই সাথে কোনো প্রশ্ন থাকলে আমাদের মন্তব্য সেকশনে প্রশ্নগুলো করতে থাকুন। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায় ডক্টর মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যারের কাছে। স্যারের কাছে আমার শুরুতেই আমি প্রশ্ন রাখতে চাই স্যার আর্থ্রাইটিস রোগটা নিয়ে যেহেতু আজ কথা বলবো, একজন সাধারণ মানুষ কিভাবে বুঝবেন যে তার আর্থ্রাইটিস হয়েছে? আ এ প্রাথমিকভাবে কি, কি উপসর্গ বা কি, কি উপায় আছে স্যার এটা বোঝার? একটু যদি বলতেন। ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ যে আর্থ্রাইটিস রোগটি কিভাবে বোঝা যাবে। আ সাধারণভাবে আর্থ্রাইটিস বলতে আমরা গিরা ব্যথা বুঝি। আমাদের শরীরে প্রায় ৩৬০ টি গিরা আছে এবং গিরা বলতে ২ টা হাড়ের সংযোগস্থল অথবা অস্থিসন্ধি আমরা বলি। সে জায়গায় যদি ব্যথা হয় এবং সেই ব্যথার পাশাপাশি আবার প্রদাহজনিত কিছু উপসর্গ থাকে। যেমন গিরাটি যদি ফুলে যায়, গিরার চারিপাশে যদি লাল হয়ে যায়, ওখানকার তাপমাত্রা যদি একটু বেড়ে যায় এবং দেখা যায় যে কাজে কর্মে সমস্যা হচ্ছে, এ ধরনের লক্ষণগুলো যদি কোনো গিরার মধ্যে থাকে, তখন আমরা তাকে আর্থ্রাইটিস বলি। সুতরাং ১ম এ ব্যথা হবে এবং তার সাথে আরো কিছু প্রদাহজনিত কিছু উপসর্গ থাকলে আমরা তখন বলি আর্থ্রাইটিস। এবং যে গিরা আক্রান্ত হয় সেই গিরার আর্থ্রাইটিস হিসেবে আমরা ডেকে থাকি সাধারণত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুতরাং দর্শক আমরা বুঝতে পারলাম আসলে ব্যথা এবং ফুলে যাওয়া এই ২ টি বিষয় যদি কারো থাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিবেন। আমি স্যার একটু আর্থ্রাইটিস এর কারণ সম্পর্কে জানতে চাই যে আর্থ্রাইটিস টা মূলত কেন হচ্ছে স্যার? আর্থ্রাইটিস অনেক কারণেই হতে পারে। এটাকে যদি আমরা বিভিন্নভাবে ভাগ করি তাহলে দেখা যায় যে কিছু জীবাণুর মাধ্যমে কিছু আর্থ্রাইটিস হয় যেমন ইনফেক্টিভ আর্থ্রাইটিস বলি আমরা। প্রদাহজনিত কিছু আর্থ্রাইটিস আছে যেমন ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বলি। ক্ষয়জনিত কিছু আর্থ্রাইটিস আছে যেটাকে আমরা ডিজেনারেটিভ আর্থ্রাইটিস বলি। আ এবং এভাবে দেখা যায় যে আমরা বিভিন্ন ভাগে ভাগ করার মাধ্যমেই হচ্ছে আর্থ্রাইটিসকে ডায়াগনোসিস করি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুতরাং আর্থ্রাইটিস হওয়ার পিছনে অনেক ধরনের কারণ থাকতে পারে। স্যার জীবাণু দিয়ে আর্থ্রাইটিস হচ্ছে এই বিষয়টি আমাদের বললেন। স্যার জীবাণু দিয়ে কি, কি ধরনের আর্থ্রাইটিস হয়? জীবাণু দিয়ে আমরা সাধারণভাবে আ আমাদের যে ভাইরাস আছে, ব্যাকটেরিয়া আছে, ফাঙ্গাস আছে, আসলে এগুলো যেকোনোটিই কিন্তু আর্থ্রাইটিস করতে পারে। যেমন ভাইরাসজনিত আমরা সবাই জানি যে চিকুনগুনিয়া আর্থ্রাইটিস এক ধরনের আর্থ্রাইটিস ছিল। যে আর্থ্রাইটিসটা আসলে চিকুনগুনিয়া ভাইরাস দিয়েই হয়। এছাড়া আমাদের আরো অনেক কিছু ভাইরাস আছে যেমন হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, আ তারপরে হচ্ছে পার্ভো ভাইরাস। এ ধরনের অনেক ধরনের ভাইরাস আছে যে ভাইরাসগুলো আর্থ্রাইটিস করে থাকে। সুতরাং ভাইরাসজনিত আর্থ্রাইটিস একটি কারণ। এর পাশাপাশি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আছে। আমাদের সাধারণভাবে যে ফোড়া হয়, শরীরে ফোড়া হয় যে সকল ব্যাকটেরিয়া করে, যেমন স্টাফাইলোকক্কাস,
স্ট্রেপ্টোকক্কাস এই ধরনের যে বিভিন্ন ধরনের জীবাণু আছে, এর পাশাপাশি কিছু যৌন রোগ করে যেমন গনোরিয়া, গোনোকক্কাল আর্থ্রাইটিস, সেগুলো দিয়েও কিন্তু আর্থ্রাইটিস হয়। এর পাশাপাশি আমাদের জেনিটো ইউরিনারি ইনফেকশন করে এমন কিছু জীবাণু আছে যেমন ইকোলাই, সালমোনেলা, শিগেলা এই ধরনের অনেকগুলো জীবাণু আছে, যে জীবাণুগুলো দিয়েও কিন্তু এক ধরনের রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস হয়। সুতরাং এর পাশাপাশি কখনো, কখনো আমরা আ আ এই আর্থ্রাইটিস গুলো কখনো, কখনো জীবাণুগুলো কখনো, কখনো গিরার মধ্যে প্রবেশ করে আর্থ্রাইটিস করতে পারে। আবার কখনো, কখনো এর রিঅ্যাকশন এ কিন্তু আর্থ্রাইটিস হতে পারে। সুতরাং এই ধরনের অনেক ধরনের জীবাণু আছে, যে জীবাণুর মাধ্যমে যখন আর্থ্রাইটিস হয়, তখন আমরা বলি ইনফেক্টিভ আর্থ্রাইটিস। তার মানে যেকোনো জীবাণু এর পিছনে কারণ আছে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার সুতরাং আমরা বুঝতে পারলাম আসলে অনেক ধরনের জীবাণু দিয়ে কিন্তু আর্থ্রাইটিস হতে পারে এবং অনেক ক্ষেত্রে এই জীবাণু শরীরে প্রবেশ করার পর যে রিঅ্যাকশন গুলো হচ্ছে সেখান থেকেও আর্থ্রাইটিস হতে পারে। স্যার এই বিষয়টি আমাদের জানালেন। স্যার বাতজনিত আর্থ্রাইটিস টা কি? এটা স্যার কিভাবে বোঝা যাবে স্যার? বাতজনিত আর্থ্রাইটিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ এজন্য যে এই বাতজনিত আর্থ্রাইটিস আসলে সাধারণত দীর্ঘমেয়াদী হয়। সেজন্য আমাদের এই জিনিসটা বুঝে নেওয়া জরুরি। এই আর্থ্রাইটিস গুলো আমরা তখনই বুঝতে পারবো যখন দেখা যাবে যে আমাদের এই গিরা ব্যথাটি আ রেস্ট নেয়ার পরে বাড়বে এবং activities এ যখন কাজের মধ্যে থাকবো তখন কমে যাবে। এবং সাধারণত আমরা একটি প্রশ্ন জিজ্ঞেস করি রোগীদের কাছে যে, আপনি যখন রাতে ঘুমান, সকালে ঘুম থেকে উঠার পরে আপনার যে গিরাটি আক্রান্ত সেই গিরার ব্যথা তীব্রভাবে বেড়ে যায় কিনা? এবং পরবর্তীতে ঘুম থেকে উঠার পরে হাঁটাহাঁটি করতে হাঁটাচলার মাঝে ০.৫ ঘন্টা পার হয়ে যাওয়ার পরে আবার ব্যথাটি কমে যায় কিনা? যদি এমন হয় যে রেস্ট নেয়ার পরে বেড়ে যাচ্ছে, আবার কাজে কর্মে বা বিভিন্ন চলাফেরা বা ওই জয়েন্টের মুভমেন্ট এর পরে সেটি কমে যাচ্ছে, তাহলে আমরা সেই আর্থ্রাইটিস গুলোকে আ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস বা প্রদাহজনিত আর্থ্রাইটিস বলে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমরা একটি কথা আ মানে অনেক সময় শুনি মেডিকেল টার্ম গাউট এবং স্যার সেই সাথে ইউরিক অ্যাসিড অনেক সময় করতে দেয় চিকিৎসকরা। স্যার এই ইউরিক অ্যাসিড শব্দটির সাথেও অনেকে পরিচিত। এই বিষয়টি নিয়ে একটু স্যার দর্শকদের যদি একটু ক্লিয়ার করতেন যে গাউট বা ইউরিক অ্যাসিড জনিত যে আর্থ্রাইটিস টি হচ্ছে, স্যার এটা কি এবং এটা আসলে কিভাবে নির্ণয় করা যায়? ইউরিক অ্যাসিডের লেভেলটা দেখে কিংবা স্যার অন্য কি উপায় আছে যে এই গাউট বাতটা স্যার নির্ণয় করা হয়? গাউট জনিত আর্থ্রাইটিস আ অ বা ক্রিস্টালাইন আর্থ্রাইটিস আমরা যেটা বলি, এই আর্থ্রাইটিস এর একটি প্যাটার্ন আছে। এক ধরনের প্যাটার্ন আছে। এই আর্থ্রাইটিস এ সাধারণত আক্রমণ করে আমাদের পায়ের বৃদ্ধাঙ্গুলির গোড়ার জয়েন্টটি আক্রমণ করে। আমরা বলি যে ফার্স্ট এমটিপি, আ ফার্স্ট মেটাটারসোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট। এর পাশাপাশি আমাদের আ যে পা আছে, পায়ের মিডফুট জয়েন্ট সেখানেও আক্রমণ করে। কখনো, কখনো আমাদের গোড়ালি আক্রমণ করে, কখনো, কখনো হাঁটু আক্রমণ করে। এই ধরনের সাধারণত যেকোনো একটি গিরার হঠাৎ করে তীব্র আক্রমণ করে। মনে হয় যে সারাদিন ভালো, রাতেও ভালো, সকালে ঘুম থেকে ওঠার পরে এমনভাবে ব্যথা হয়েছে যে আর হাঁটাচলাই করা যাচ্ছে না এবং ফুলে গিয়েছে, লাল হয়ে গিয়েছে। ওই গিরাটি আর নাড়াচাড়া করা যাচ্ছে না। এভাবে সাডেন সিভিয়ার বলি আমরা। হঠাৎ করে তীব্র মাত্রার ব্যথা হয় এবং এই ব্যথাটি সাধারণত ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আবার আ কমে যায়। ব্যথার ওষুধ খেলে দেখা যায় যে ১ থেকে ২ সপ্তাহের মধ্যে আবার পুরাপুরি আগের অবস্থায় চলে যায়। সুতরাং এই ধরনের আর্থ্রাইটিস এই ধরনের প্যাটার্ন যখন আমরা দেখি তখন আমরা সাধারণত গাউটি আর্থ্রাইটিসই আমরা মনে করি এবং এই গাউটি আর্থ্রাইটিসটা সাধারণত হয় শরীরে যখন ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে গিয়ে আমাদের ওই গিরার ভিতরে একটা ক্রিস্টাল জমা করে এবং যেটা পরবর্তীতে প্রদাহ তৈরি করার মাধ্যমে হচ্ছে আর্থ্রাইটিস করে। সুতরাং প্রথমত আমরা বলি ক্লিনিক্যালি যে কিভাবে রোগটি শুরু হলো সেটি দেখে এবং পরবর্তীতে সাথে, সাথে ইউরিক অ্যাসিডের লেভেল যদি আমরা করি তাহলে কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেলটা সাধারণত কম পাওয়া যায়। সেইজন্য আমরা বলি যে ১ম এ আমরা প্যাটার্ন দেখে আমরা বুঝি গাউটি আর্থ্রাইটিস। পরবর্তীতে ১ থেকে ২ সপ্তাহ পরে গিয়ে আমরা ইউরিক অ্যাসিড লেভেলটা দেখি। দেখার পরে যদি দেখা যায় যে নির্দিষ্ট মাত্রার চাইতে অনেক বেশি আছে, সাধারণত ৭.৫ এর বেশি যদি থাকে, তখন দেখা যায় যে আমরা মনে করি যে এটি গাউটি আর্থ্রাইটিস। এর পাশাপাশি আরো অনেকগুলো ওয়ে আছে যেটির মাধ্যমে আমরা দেখি। যে গিরাটি আক্রমণ হয়েছে ওই গিরা থেকে রস বের করে আমরা এই ইউরিক অ্যাসিড ক্রিস্টাল দেখার জন্য মাইক্রোস্কোপে পাঠানোর মাধ্যমে আমরা নিশ্চিত হতে পারি যে এটি গাউটি আর্থ্রাইটিস। এর পাশাপাশি আল্ট্রাসোনোগ্রাফি করা যায়।
ওই গিরার আল্ট্রাসোনোগ্রাফি করলে দেখা যায় যে একটা স্নো স্টর্ম অ্যাপিয়ারেন্স, সেটা আমরা দেখে বুঝি যে এটি দেখলেই আমরা বুঝতে পারি যে এখানে গাউটি আর্থ্রাইটিস হয়েছে। তো সুতরাং এভাবে আমরা বুঝতে পারি, রোগ নির্ণয় করি আমরা দেখে, শুনে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে আমরা গাউটি আর্থ্রাইটিসটা নির্ণয় করে থাকি। ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ স্যার। সুতরাং শুধুমাত্র সেরাম ইউরিক অ্যাসিড লেভেল নয়, এর সাথে ক্লিনিক্যালিও আসলে একজন চিকিৎসক তিনি ১ম এ ক্লিনিক্যালি দেখছেন। এরপরে আ সেরাম ইউরিক অ্যাসিডটা যদি এলিভেটেড পাওয়া যায় কিংবা অন্যান্য যে পরীক্ষা-নিরীক্ষা আছে সেগুলোর মাধ্যমে আসলে এই গাউটি আর্থ্রাইটিসটা শনাক্ত হচ্ছে। স্যার আমরা বাংলাদেশের চিকিৎসকরা চিকিৎসা করতে গিয়ে অনেক সময় অনেক প্রতিবন্ধকতার শিকার হই। বিশেষ করে রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে চিকিৎসা সংক্রান্ত অনেক ভুল ধারণা থাকে। এবং এই ভুল ধারণাগুলো দূর করা স্যার অনেক ক্ষেত্রে অনেক কঠিন। তো এই আর্থ্রাইটিস রোগের চিকিৎসা করতে গিয়ে এমন কি কোনো ভুল ধারণার আ আ মাঝে রোগীরা আছেন এরকম কি দেখেছেন কিনা? স্যার সমাজে প্রচলিত ভুল ধারণাগুলো কি স্যার আপনার নজরে পড়েছে? ধন্যবাদ। আমাদের সমাজে আসলে এটি খুব গুরুত্বপূর্ণ। আজকের যে প্রোগ্রামটি বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি আয়োজন করেছে রাজ টিভির মাধ্যমে এবং ডেল্টা ফার্মাসিউটিক্যাল যেটিকে স্পন্সর করেছে। এটি আসলে মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং এটির জন্যই মূলত আজকের প্রোগ্রাম। তো সুতরাং আমাদের ভুল ধারণা আসলে কি আছে? আমরা ডাক্তার হিসেবে এই আর্থ্রাইটিস রোগীদের কোন বিষয়গুলো আমরা ফেস করি, সে বিষয়টি আসলে জানা খুব জরুরি। যেমন হচ্ছে আর্থ্রাইটিস হলে আমরা দেখি যে আসলে শুরুতেই আমরা বলব যে ডাক্তার সিলেকশন আসলে কার কাছে যাবেন? তো সেক্ষেত্রে আমরা বলব যে অনেকেই দেখা যায় যে গ্রামের ফার্মেসি থেকে ওষুধ খেয়ে ব্যথানাশক ওষুধ খায় অথবা স্টেরয়েড জাতীয় ওষুধ খেয়ে আ ও ওনারা সাময়িকভাবে এটি নিরাময় রাখার বা কম রাখার চেষ্টা করেন। এটি একটি সমাজে খুব ভুল ধারণা যে আর্থ্রাইটিস হলে অবশ্যই অনেক ধরনের আর্থ্রাইটিস আছে সেটি রোগ নির্ণয় করে তারপরে তার চিকিৎসা করতে হবে। শুধুমাত্র ব্যথা কমায়ে আ আসলে ওই রোগের সঠিক চিকিৎসা হবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে যদি দেখা যায় যে দীর্ঘমেয়াদী আর্থ্রাইটিস হচ্ছে, বারবার হচ্ছে, তাহলে আর্থ্রাইটিস যদি প্রদাহজনিত আর্থ্রাইটিস হয়, আমরা বলি ইনফ্ল্যামেটরি আর্থ্রাইটিস, তাহলে কিন্তু এটির জন্য একটি ডিপার্টমেন্ট আছে যেটি হচ্ছে রিউমাটোলজি। বিশ্বে এই ডিপার্টমেন্টটি বেশ উদীয়মান এবং বেশ প্রসারমান একটি ডিপার্টমেন্ট এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বর্তমান বাংলাদেশে ৮ টি মেডিকেলে এই ডিপার্টমেন্ট চালু। সুতরাং এই রিউমাটোলজি ডিপার্টমেন্ট এর সাথে যারা সংশ্লিষ্ট অথবা যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, যদি দীর্ঘমেয়াদী প্রদাহজনিত আর্থ্রাইটিস বা আ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস হয় তাহলে আমরা বলব যে আপনি রিউমাটোলজিস্ট এর সাথে যোগাযোগ করবেন। তাহলে হচ্ছে আপনার রোগটি যথাযথভাবে নির্ণয় হবে এবং আপনার এটা ফলো আপটা সুন্দর হবে। তৃতীয়ত হচ্ছে যে অনেক ক্ষেত্রে দেখি যে আমরা একটুখানি ব্যথা হইলেই সাথে আমরা ইউরিক অ্যাসিড টেস্ট করি। এটি একটি খুব মানে খারাপ একটি প্র্যাকটিস আমাদের সমাজে। ইউরিক অ্যাসিড একটু বেশি পেয়েই আমরা সাথে ইউরিক অ্যাসিড কমানোর ওষুধগুলো প্রয়োগ করে থাকি। আসলে সব আর্থ্রাইটিস কিন্তু ইউরিক অ্যাসিড জনিত আর্থ্রাইটিস না। সুতরাং ওই অল্প মাত্রার বেশি থাকলেই আমরা ইউরিক অ্যাসিড জনিত আর্থ্রাইটিস সেটি ঘোষণা করব না। কারণ হচ্ছে এসব ওষুধের অনেক সাইড ইফেক্ট আছে। আমাদের আসল রোগ নির্ণয় দেরি হয়ে যায়। সুতরাং আমরা এই টেস্ট গুলো করে আসলে আমাদের মানুষ একটু বিভ্রান্ত হয়। সুতরাং আমি বলব যে আসলে আমাদের সমাজে এই আর্থ্রাইটিস নিয়ে অনেক ভ্রান্ত ধারণা হওয়ার কারণে অনেক রোগী আ গিরাগুলো নষ্ট হয়ে যায়, ক্রিপুলড হয়ে আমাদের কাছে আসে। সুতরাং এই ভুল ধারণাটা অপনোদন করা আসলে খুব সময়ের দাবি। আপনার এই প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। প্রচলিত কিছু ভুল ধারণা দূর করে দেওয়ার জন্য। দর্শক আসলে আর্থ্রাইটিস রোগের চিকিৎসা যদি সঠিক সময়ে না করা হয়, আপনার মূল্যবান যে অস্থিসন্ধি আছে, জয়েন্ট আছে, এটা কিন্তু আসলে আ আ কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। এটা কিন্তু খুব বিপজ্জনক একটি বিষয়। এছাড়াও নানা ধরনের জটিলতার শিকার হতে পারেন। সুতরাং আমরা ভুল আ ধারণা থেকে দূরে থাকবো এবং ভুল চিকিৎসা থেকে দূরে থাকবো। স্যার আ আমাদের সমাজে আর্থ্রাইটিস রোগের কি ধরনের ভুল চিকিৎসা হয় স্যার? এ ব্যাপারে একটু আ আমার দর্শকদের সতর্ক করতে চাই স্যার, যদি একটু বলে দিতেন। ধন্যবাদ। আসলে এই পার্টটাও খুব গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে প্রথমত আমি আগের প্রশ্নেই বলেছি যে আর্থ্রাইটিস চিকিৎসার শুরুতেই দেখা যায় অনেকে দীর্ঘমেয়াদী আ ব্যথানাশক ওষুধ খেয়ে কিডনি জটিলতা নিয়ে আমাদের কাছে আসেন, লিভারের জটিলতা নিয়ে আসেন। অনেকগুলো সমস্যা নিয়ে আসেন। সুতরাং আ ঠিকভাবে গাইডেড না হয়ে, ঠিকভাবে মনিটরিং ছাড়া যদি এই ব্যথানাশক ওষুধগুলো খাওয়া হয় তাহলে দেখা যায় যে আমাদের কিডনি এবং আমাদের স্টোমাক থেকে শুরু করে নানা রকমের জটিলতা তৈরি হয়।
সুতরাং এটি একটি ভুল সিস্টেম। এর পাশাপাশি হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধের অতিমাত্রায় প্রয়োগ অথবা যেখানে প্রয়োজন নাই সেখানে প্রয়োগ। স্টেরয়েড জাতীয় ওষুধ এমন একটি ওষুধ যে ওষুধটা খেলে আর্থ্রাইটিস রোগের ব্যথা খুব দ্রুত চলে যায়। সুতরাং অনেক রোগী দেখি যে এই স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন খেতে থাকেন এবং দাম একটু কম হওয়ার কারণেও বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে সহজে আসেন না। কিন্তু স্টেরয়েড ওষুধ দীর্ঘমেয়াদী খেলে শরীরে নানা রকমের জটিলতা তৈরি হয়। যেমন ডায়াবেটিস, প্রেশার, তারপরে হচ্ছে শরীর ফুলে যাওয়া, তারপরে শরীরের চামড়াগুলো নরম হয়ে যাওয়া, ফেটে যাওয়া। এর পাশাপাশি শরীরে বিভিন্ন ধরনের ইনফেকশনের ইমিউনোসাপ্রেশন বলি যে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটি কমে গিয়ে দেখা যায় বিভিন্ন ধরনের ইনফেকশন যেমন নিউমোনিয়া, টিউবারকুলোসিস, প্রস্রাবে ইনফেকশন থেকে শুরু করে নানা রকমের জটিলতা তৈরি হয়। সুতরাং স্টেরয়েড জাতীয় ওষুধের আ মানে মাত্রায় প্রয়োগ এবং বারবার সেটি সেবন করার মাধ্যমে অনেক ধরনের জটিলতা তৈরি হয়। এর পাশাপাশি আমরা কিছু ওষুধ প্রয়োগ করতে দেখি বর্তমানে। যেমন টোফাসিটিনিব, বারিসিটিনিব এই ধরনের আধুনিক কিছু ওষুধ আমাদের দেশে বর্তমান আসছে যে ওষুধগুলো আর্থ্রাইটিস রোগের চিকিৎসায় আমরা একটা পর্যায়ে গিয়ে ইউজ করি। এবং এসব ওষুধ প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের বাড়তি সতর্কতা নিতে হয়। আমরা অনেক রোগী দেখি যে এ ধরনের ওষুধ আ অ কোন রকমের সতর্কতা ছাড়াই এবং উনার এই স্টেজে এটি প্রয়োজন আছে কিনা সেটি না বুঝেই দেখা যাচ্ছে যে এই ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে এবং এই ওষুধগুলো প্রয়োগ করার কারণে রোগী নানা রকমের জটিলতা নিয়ে আমাদের কাছে আসছেন। সুতরাং ওষুধ প্রয়োগের ক্ষেত্রে আসলে এটির একটি নিয়ম আছে, একটি সময় আছে। আ রোগের মাত্রা, রোগের ডিউরেশন এবং কোন ধরনের রোগ এগুলো অনেক ধরনের ক্যালকুলেশন আছে। সুতরাং সবকিছু বুঝে যদি ওষুধ প্রয়োগ না করা হয়, তাহলে প্রথমত রোগ যেমন সঠিকভাবে দীর্ঘমেয়াদীভাবে ভালো থাকার সম্ভাবনা কম। একই সাথে ওষুধের নানা রকমের জটিলতার কারণে শরীরে অন্যান্য অনেক রোগের তৈরি হতে পারে। সুতরাং এই ধরনের ভুল ধারণা এবং ভুল চিকিৎসা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এর পাশাপাশি একটি কথা না বললেই নয়। সেটি হচ্ছে যে অনেক সময় আমরা আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি ওষুধ খাই এই আর্থ্রাইটিস হলে। এবং আমাদের খুব খারাপ একটি অভিজ্ঞতা যে এই ধরনের ওষুধের মাঝে অনেক সময় স্টেরয়েড জাতীয় ওষুধ থাকে। এবং এই স্টেরয়েড জাতীয় ওষুধ থাকার কারণে রোগীরা ব্যথা মুক্ত হয় কিন্তু এই সাময়িক ব্যথা মুক্ত হয়ে উনার শরীরে বাড়তি জটিলতা তৈরি হয় যেটি আমি আগেই বলেছি। সুতরাং আ আমার মনে হয় যে আপনারা অবশ্যই আ যথাস্থানে চিকিৎসা করবেন, যথাযথ ডাক্তারের কাছে যাবেন। তাহলে আপনার কিন্তু দীর্ঘমেয়াদী ভালো থাকা সম্ভব। কারণ হচ্ছে বাতজনিত বা প্রদাহজনিত যে আর্থ্রাইটিস এটি কিন্তু ২-১ দিনের রোগ না, দীর্ঘমেয়াদী রোগ। সুতরাং দীর্ঘদিন আপনাকে ভালো থাকতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। চিকিৎসা সংক্রান্ত যে ভুল ধারণাগুলো আছে কিংবা ভুল প্র্যাকটিস গুলো আছে এই বিষয়গুলো আমাদের আ দর্শকদের সামনে তুলে ধরার জন্য আমরা সতর্ক হব আরো আশা করছি। স্যার একজন দর্শক তিনি আ আ প্রশ্ন করেছিলেন। আ আমি এই মুহূর্তে প্রশ্নটি দেখতে পাচ্ছি না। দর্শক আপনি আমাদের আ আ কমেন্ট সেকশনে প্রশ্নটি আবার করুন। আমরা চেষ্টা করব প্রশ্নটি নিয়ে নিতে। স্যার আমাদের সাথে আছেন এস.এম. শিশির আহমেদ, আছেন তানজিনা শিমি, আছেন এমডি সোয়াইব আজাদ শিকদার। এস.এম. শিশির আহমেদ একটি প্রশ্ন করেছিলেন। আপনি দর্শক প্রশ্নটি আবার করুন। প্রশ্নটি আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। স্যার আমরা আলোচনা আজকে করতে চাই মূলত আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা নিয়ে। স্যার এই প্রসঙ্গে একটু আ যদি এবার ফেরত আসি, আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা বলতে স্যার কি বুঝি? আধুনিক বলতে হচ্ছে লেটেস্ট ওষুধ। আর এখন আধুনিক চিকিৎসা বিজ্ঞান এমনভাবে এগিয়ে যাচ্ছে, আমরা বলি ট্রিট টু টার্গেট। তার মানে হচ্ছে প্রথমত হচ্ছে যে কারণে রোগটি নির্ণীত হলো, রোগটি হলো সেই আসল কারণ উদ্ঘাটন করে ঠিক তার বিরুদ্ধে যথাযথভাবে চিকিৎসা দেয়া। সুতরাং এই প্রক্রিয়ায় আমরা বিশেষ করে বাতজনিত যে আর্থ্রাইটিস বা আ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ডিজিজ মডিফাইং অ্যান্টি-রিউমেটিক ড্রাগ ইউজ করতাম। তাদেরকে বলা হয় কনভেনশনাল আ সিনথেটিক ডিজিজ মডিফাইং অ্যান্টি-রিউমেটিক ড্রাগ। এবং যারা বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস এর রোগী আছেন উনারা হয়তো জানবেন যে মিথোট্রেক্সেট, সালফাসালাজিন, তারপরে হাইড্রক্সিক্লোরোকুইন এই ওষুধগুলো কনভেনশনাল বা লেফ্লোনামাইড এই ওষুধগুলো সাধারণত আমরা ব্যবহার করে থাকতাম। কিন্তু এই ওষুধগুলো দিয়ে পর্যাপ্ত পরিমাণ নিয়ন্ত্রণে সকল রোগী আসে না। একটা পর্যায়ে গিয়ে দেখা যায় যে এই ওষুধগুলো ভালোভাবে কাজ করছে না। গিরাগুলো বাঁকা হয়ে যাচ্ছে, গিরাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং তার স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতিতে এখন যে ওষুধগুলো এসেছে
তার ভিতরে ২ ধরনের ওষুধের নাম আমি বলব। সেটি হচ্ছে একটা টার্গেটেড সিনথেটিক ডিজিজ মডিফাইং অ্যান্টি-রিউমেটিক ড্রাগ। এই ওষুধগুলো সাধারণত আমরা অনেকেই জানি, যেমন টোফাসিটিনিব, বারিসিটিনিব, ওফাডাসিটিনিব, এই ধরনের কিছু ওষুধ আছে যে ওষুধগুলো টার্গেটেড, অনেকটাই টার্গেটেড, যে কারণে রোগটি হচ্ছে সেই টার্গেটের এগেইনস্ট এ আসলে এই ওষুধগুলো কাজ করে। সুতরাং এটি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতির একটা পার্ট। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বায়োলজিক্যাল ড্রাগ। এই বায়োলজিক্যাল ড্রাগ হচ্ছে এমন ওষুধ, যে ওষুধগুলো আমরা ওই ধরনের শরীরের ভিতরে আসলে কি কারণে কোন ধরনের সাইটোকাইন এখানে মূল ভূমিকা পালন করছে, কোন ধরনের চ্যানেলগুলো এখানে মূল ভূমিকা পালন করছে। আসলে অনেক ভিতরে ডিপ লেভেলে, মলিকুলার লেভেলের আ মানে গবেষণার মাধ্যমে কিন্তু এই ওষুধগুলো বাজারে এসেছে। এবং সাধারণত দেখা যায় যে ওষুধগুলো অনেক দামি ওষুধ, এবং এই ওষুধগুলোই আমাদের দেখা যায় যে সাধারণত যখন আমাদের আ কনভেনশনাল যে ড্রাগ গুলো আছে, যে ওষুধগুলো আছে, সেই ওষুধগুলো যখন কাজ করছে না, ফেল করছে, তখন আমরা বায়োলজিক্যাল ড্রাগ গুলো ব্যবহার করি। এই বায়োলজিক্যাল ড্রাগ এর ভিতরে যেমন ইটানারসেপ্ট আছে, অ্যাডানিমোমাব আছে, আ এই ধরনের অনেক ধরনের ওষুধ আছে, যে ওষুধগুলো আমাদের অনেক রোগী, রিটুক্সিম্যাব আছে। এই ওষুধগুলো আমাদের রোগীরা যারা ব্যবহার করছেন তারা বুঝবেন যে এই ওষুধগুলো আধুনিকতম ওষুধ। তো এই ওষুধগুলো আ বলা যায় যে আমাদের ইনফ্ল্যামেটরি যে জয়েন্ট ডিজিজ আছে, সেই জয়েন্ট ডিজিজ এর জন্য আধুনিকতম ওষুধ। এর পাশাপাশি ইউরিক অ্যাসিড জনিত যে বাত আছে, যেমন আমরা বলি যে গাউটে আর্থ্রাইটিস, সেটার জন্যও কিন্তু বায়োলজিক্যাল ড্রাগ আছে, যেমন পেগলুটিকেজ, এক ধরনের এনজাইম। সেই ওষুধটাও কিন্তু আধুনিকতম ওষুধ। যখন দেখা যায় যে আমাদের সাধারণ মানের যে ওষুধগুলো আছে সেই ওষুধে কাজ করছে না, তখন আমরা এই ওষুধগুলো প্রয়োগ করে থাকি। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার একটু আগে আলোচনার প্রেক্ষিতে বলছিলেন যে আসলে আর্থ্রাইটিস রোগটি আ ভালো ২-১ দিনে হবে না, কিংবা একটা দীর্ঘ সময়ের চিকিৎসার প্রয়োজন। স্যার সেই ক্ষেত্রে আসলে দীর্ঘ সময় যখন একটা চিকিৎসা চলে, সেক্ষেত্রে চিকিৎসার আ আ ক্ষেত্রে কিছু সতর্কতা স্যার মেনে চলতে হয়। স্যার এই যে আধুনিক চিকিৎসা সম্পর্কে আমাদের জানালেন, এক্ষেত্রে কি কোনো সতর্কতা প্রয়োগের প্রয়োজন আছে স্যার? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি একটু আগে যেটি বলেছি যে আসলে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এই আধুনিক ওষুধগুলো যথাযথ প্রক্রিয়া অবলম্বন না করে আ একজন মানুষ এই ওষুধগুলো তার শরীরে নিতে পারবে কিনা, সেটার যোগ্য কিনা, তার শরীর সেটার জন্য প্রস্তুত কিনা, সেটি না দেখে, অথবা এই ওষুধের দীর্ঘমেয়াদী যে সাইড ইফেক্ট গুলো আছে, যে খারাপ ইফেক্ট গুলো আছে, সেই জিনিসগুলো চিন্তা না করে যখন এই আধুনিক ওষুধগুলো প্রয়োগ করা হয়, তখন দেখা যায় যে অনেক ধরনের কমপ্লিকেশন নিয়ে আমাদের কাছে আসে। ইভেন মৃত্যু ঝুঁকি নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসেন। সুতরাং আমরা বলব যে আমাদের এই টার্গেটেড সিনথেটিক ডিজিজ মডিফাইং ড্রাগ এবং বায়োলজিক্যাল যে ড্রাগ গুলো আছে, ওষুধগুলো আছে, এটা ইউজুয়ালি দামি ওষুধ, এবং এই ওষুধগুলো প্রয়োগ করার আগে আমাদের অবশ্যই একটি নিয়ম মেনে চলতে হয়। সেই নিয়মটি হচ্ছে যে রোগের অবস্থাটা কি? কোন মাত্রায় রোগ আছে এবং আগে কি ধরনের ওষুধ প্রয়োগ করেছে, সেই ওষুধগুলো ফেইল করছে কিনা? দ্বিতীয়ত হচ্ছে যে আ উনার এখন শরীরে কোনো ইনফেকশন আছে কিনা? যেমন অনেক ক্ষেত্রে দেখা যায় কারোর ল্যাটেন্ট টিবি থাকে। ভিতরে টিবির জীবাণু আছে কিন্তু প্রকাশ পায় নাই। সুতরাং সে ধরনের যখন আমরা এই ধরনের ওষুধগুলো প্রয়োগ করি, তখন তার ভিতরের জীবাণুটি আবার মাথাচাড়া দিয়ে ওঠে। এবং দেখা যায় সে তখন টিউবারকুলোসিসটা এমনভাবে ছড়িয়ে পড়ে যে মারাত্মক আকার ধারণ করে। অনেক ক্ষেত্রে দেখা যায় নিউমোনিয়া হয়, অনেক ক্ষেত্রে প্রস্রাবে ইনফেকশন হয়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের শরীরের চামড়ার ভিতরে ইনফেকশন হয়। এবং এটি ইনফেকশনটা এমন তীব্র মাত্রায় হয় যে সেপ্টিসেমিয়া হয় এবং জীবনাপন্ন হতে পারে। ইনফেকশন একটা বড় চ্যালেঞ্জ আমাদের জন্য। সুতরাং আমরা যেটা করি যে এই ইনফেকশন গুলো যেন না হয়, প্রথমত আমরা ইনফেকশন আসছে কিনা সেটা একটা স্ক্রিনিং করি। দ্বিতীয়ত হচ্ছে উনার লিভার ফাংশন, কিডনি ফাংশন এবং রক্তের লেভেল গুলো কেমন আছে সেটি আমরা দেখি। এর পাশাপাশি আমরা কিছু ভ্যাকসিনেশন করি। তার মানে হচ্ছে এই আ ওষুধগুলো প্রয়োগ করার পরে তার নিউমোনিয়া হওয়ার সম্ভাবনা, ঝুঁকিটা অনেক বেড়ে যায়। সুতরাং আমরা নিউমোনিয়ার ভ্যাকসিন বা টিকাগুলো দিয়ে থাকি। এর পাশাপাশি হেপাটাইটিস বি ভাইরাসের ঝুঁকিটা বেড়ে যায়। যাদের হবে বা ভিতরে যাদের আছে জানেন না, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা হেপাটাইটিস বি ভ্যাকসিন দিয়ে থাকি। এর পাশাপাশি আ আমাদের যে আমাদের ব্রেইনে ইনফেকশন করতে পারে, মেনিনজাইটিস হতে পারে, সে ধরনের ভ্যাকসিনও কিন্তু অনেক সময় দেওয়া হয়। সুতরাং ইনফেকশন স্ক্রিনিং করা, ভ্যাকসিনেশন করা
করার পরে হচ্ছে তার ইমিউন স্ট্যাটাসটা কি আছে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কোন পর্যায়ে আছে, তার বয়সটা কোন লেভেলে আছে, আসলে অনেকগুলো বিষয়কে আমরা জাজমেন্টে নিয়ে তারপরে হচ্ছে এই ওষুধগুলো কিন্তু প্রয়োগ করে থাকি। আবার এর পাশাপাশি আরেকটা বিষয় বলতেই হবে যে অনেকে এই ওষুধগুলো দামি হওয়ার কারণে এফোর্ড করতে পারে না। সুতরাং তার ইকোনমিক স্ট্যাটাসটা কি? দীর্ঘমেয়াদী সেই ওষুধটা উনি নিতে পারবেন কিনা? সেটিও কিন্তু আমাদের একটি বিবেচ্য বিষয়। সুতরাং একজন মানুষকে আধুনিক চিকিৎসায় প্রস্তুত করতে গেলে আমাদের অনেকগুলো বিষয় এখানে সামনে নিয়ে আসতে হয় এবং যথাযথভাবে মেনে তারপরে আমরা আধুনিক চিকিৎসাগুলো শুরু করি। এবং শুরু করেই বসে থাকি না। এটার আবার প্রতি মানে নিয়ম অনুযায়ী আমরা সঠিকভাবে মনিটরিং করি যে ওই ওষুধগুলো আবার কোন খারাপ ইফেক্ট করছে কিনা অথবা ভালোভাবে ওষুধটা কাজ করছে কিনা। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমাদের একজন দর্শক একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো এস.এম. শিশির আহমেদ লিখেছেন, "Are tests negative but anti-CCP highly positive. What happened?" স্যার তিনি এই বিষয়টি আসলে জানতে চাচ্ছেন এটি কেন হয়েছে? একটু যদি স্যার বলে দিতেন। ধন্যবাদ। আমরা এন্টি-সিসিপি পজিটিভ নিশ্চয়ই উনার লক্ষণ আছে। দর্শক ইন্টারনেট সংযোগের গোলাযোগের জন্য এই মুহূর্তে স্যার আমাদের সাথে নেই। আমরা আশা রাখছি আর্থ্রাইটিস স্যার শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে শোনা পাচ্ছেন যাচ্ছে? আমাকে? রিউমাটয়েড আর্থ্রাইটিস আ এক ধরনের বাত আছে। সেই বাতের ক্ষেত্রে আ আরএ টেস্ট এবং এন্টি-সিসিপি পজিটিভ থাকে। আবার কখনো আরএ টেস্ট নেগেটিভ থেকে এন্টি-সিসিপি পজিটিভও থাকতে পারে। আমাদের এই রিপোর্টটাকে আবার ক্লিনিক্যালি কোরিলেট করতে হবে। তার মানে হচ্ছে যে উনার ব্যথাটি কোন জায়গায়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস এর ক্ষেত্রে সাধারণত হ্যান্ড জয়েন্টে বা হাতের গিরাগুলো আক্রমণ করে বেশি। এটিকে বলে সিমেট্রিক্যাল পলিআর্থ্রাইটিস। তার মানে ২ হাতের গিরাগুলো আক্রান্ত হয় এবং প্রক্সিমাল ইন্টারফেরেঞ্জিয়াল জয়েন্ট বলে আমরা আ মানে প্রক্সিমাল এবং আ মেটাকার্পোফ্যারিঞ্জিয়াল জয়েন্ট। আমাদের যারা হয়তো ডাক্তারি বুঝেন তারা এই জয়েন্ট গুলো বুঝবেন। তার মানে হাতের যে দূরের যে গিরাটি, আঙ্গুলের দূরের গিরাটি বাদ দিয়ে তার আগের গিরাগুলো আক্রমণ করে বেশি। এর পাশাপাশি আমাদের কবজি থেকে শুরু করে অন্য গিরাগুলো আক্রমণ করতে পারে। সুতরাং এ ধরনের লক্ষণ সাথে যদি আপনার এই ডিসিসিপি যদি পজিটিভ থাকে, আরএ টেস্ট নেগেটিভ থাকলেও আমরা তাকে রিউমাটয়েড আর্থ্রাইটিস হিসেবেই রোগ হিসেবে ধরে নিব এবং রোগের মাত্রা এবং সবকিছু মিলিয়ে পরবর্তী আমরা চিকিৎসা পদ্ধতিটাকে ঠিক করব। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ পর্যায়ে। তবে কিছু বিষয় আসলে দর্শকদের সামনে তুলে ধরতে চাই। স্যার, এই যে আধুনিক চিকিৎসার কথা আমরা জানলাম, আমাদের দেশে এই চিকিৎসাটা কতটুকু এভেইলেবল স্যার? এবং সেই সাথে খরচ কেমন? স্যার এই বিষয়টি নিয়ে একটু যদি বলে দিতেন আয়োজনের শেষে। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমাদের আধুনিক বিশ্বে আ এই ধরনের বিভিন্ন ধরনের বাতজনিত বা আ ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর যে চিকিৎসা ব্যবস্থা আছে আমাদের বাংলাদেশে, অধিকাংশ ওষুধই বাংলাদেশে আছে। এবং তবে এক্ষেত্রে সমস্যা হচ্ছে যে আমাদের সকল রোগী এই ওষুধগুলো কিনতে পারে না। কারণ হচ্ছে এগুলোর দাম সাধারণত বেশি। আমি যেমন টার্গেটেড সিনথেটিক ডিএমআরস যেটি বললাম, ডিএসডিএমআরস, এটা বারিসিটিনিব, ওপারডেসিটিনিব এবং টোফাসিটিনিব, এগুলোর দাম যেমন ৳২৫ থেকে শুরু করে ৳২৮০ পর্যন্ত আছে। এগুলো মুখে খাওয়ার ওষুধ, ট্যাবলেট। এগুলো আ দাম হচ্ছে এরকম। এর পাশাপাশি যে বায়োলজিক্যাল ডিএমআরস যেটি আমরা বললাম, সেগুলোর দাম বাংলাদেশী টাকায় সাধারণত দেখা যায় যে মাসে আ মিনিমাম ৳২৫,০০০ থেকে শুরু করে একেবারে ৳১,০০,০০০ পর্যন্ত আছে, যেগুলোর চিকিৎসা খরচ এরকমই হয়। সুতরাং এই ধরনের আধুনিক চিকিৎসা নেয়ার ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থাটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবাই এফোর্ড করতে পারবে না। অনেকের ক্ষেত্রে প্রয়োজন হয়, তারপরেও সেটা নিতে পারে না। এক্ষেত্রে আমরা বলি যে ফ্যামিলিয়াল সাপোর্টটা এখানে খুবই গুরুত্বপূর্ণ। সবাই মিলে যদি এক্ষেত্রে এগিয়ে আসা হয় তাহলে এই ধরনের ওষুধের মাধ্যমে একজন বাতের রোগী বা ইনফ্লামেটরি আর্থ্রাইটিস এর রোগীগুলো ভালো থাকতে পারবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ স্যার। স্যার আমরা আজ অনেক কিছু জেনেছি আর্থ্রাইটিস রোগ সম্পর্কে এবং সেই সাথে আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা সম্পর্কে। স্যার অনেক ভুল ধারণা আমাদের আ আ ছিল যেগুলো স্যার আপনি দূর করে দিয়েছেন। স্যার আপনাকে আবারও ধন্যবাদ জানাই এবং সেই সাথে আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি এবং সুস্বাস্থ্য স্যার কামনা করছি। আপনি ভালো থাকবেন এবং আশা রাখছি ভবিষ্যতে আবারও স্যার আপনার সাথে
অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় আসতে পারবো। এবং দর্শক এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আ আমাদের দেখলেন আর্থ্রাইটিস রোগের আধুনিক চিকিৎসা নিয়ে আমরা আলোচনা করেছি এবং সেই সাথে দর্শক আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানাচ্ছি। দেখছিলেন ফ্রাইডে নাইট উইথ রিউমাটোলজিস্ট এর ১০০তম পর্ব। আমাদের আজকের সায়েন্টিফিক পার্টনার ছিল ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই টফাসিট ইউপাসিটি এবং এই আয়োজনটি আয়োজিত হচ্ছে নিয়মিত বাংলাদেশ রুমাটোলজি সোসাইটি দ্বারা। সঞ্চালনায় ছিলাম আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। ধন্যবাদ সবাইকে। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.